জাগো 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 সর্বহারা অনুশাসনবন্দী কৃতদাস শ্রমিক দিয়াছে আজি সারা উঠিয়াছে মুক্তির আশা সনাতন জীর্ণ কুয়াশা চূর্ণ করি জাগো জাগো ভূষায় দৈন হাহাকার জীবন মরণ পরিপন শেষে যুদ্ধ শুরু আজি কমরে এসো মোরা মিলি একসাথ মিলাবে মানবজাত শেষে যুদ্ধ শুরু আজি কমরে এসো মোরা মিলি একসাথ ইন্টারন্যাশনাল মিলাবে মানবজাত। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে 1 মিনিট শোক নিরাপত্তা পালন। আমরা সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট শোক নিরাপত্তা পালন করব। শুরু বলার সাথে সাথেই শুরু হবে। শুরু। শেষ। তোমার স্মৃতি আমি গভীরভাবে শুনেছি। অনেক নতুন আসলে আমরা যখন ঢাকায় আসি প্রথম ওনার নাম ঠিকানা ইত্যাদি তো আমাদের পক্ষেই জানা ছিল। দেখি আমরা ছাত্র আন্দোলনের সাথে সম্পর্কিত মানুষ বিভিন্ন বিষয়ে ওনার সাথে দেখা হতো। প্রথম ওনার অসুস্থতাকে কেন্দ্র করেই আমার সাথে আসলে ওনার দেখা হতো। স্বাভাবিকভাবে ইতিহাসে ভর্তি চলেন নার্সেরা ওনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এই হিসাবে ঠিক করে যথেষ্ট শ্রদ্ধা পোষণ করছেন, উনি হাসছেন। আমরাও মাঝে মাঝে বলছি হ্যাঁ উনি তো মুক্তিযোদ্ধা এবং একজন বিপ্লবী মুক্তিযোদ্ধা হিসেবে আমরা ওনাকে সেভাবেই দেখেছি এবং সেভাবেই স্মরণ করছি এবং সেটা বাস্তব সত্য। কিন্তু অন্যদের মুক্তিযোদ্ধা স্মরণ আর আমাদের মুক্তিযোদ্ধার মধ্যে একটু যে পার্থক্য আছে আমরা সেটা হয়তো হাসপাতালে সেভাবে আলোচনা করিনি। কিন্তু আমি দেখলাম সেটা আমরা না বললেও হাসপাতালে যারা কর্মকাণ্ডে ছিলেন, সেবা শুশ্রূষায় ছিলেন, তাদের আচার আচরণে আমি একটা জিনিস দেখলাম যে অন্যান্য মুক্তিযোদ্ধারাও যেগুলোকে আমরা ওখানে দেখেছি হাসপাতালে বা বিভিন্ন ক্ষেত্রে, তাদের সাথে ওনার যে মৌলিক পার্থক্য, সবার সাথে যে প্রাণবন্ত সম্পর্ক, সবার সাথে যে আত্মার আত্মীয় এই হিসেবে সম্পর্ক, সবাইকে আপন করে নেওয়ার যে সম্পর্ক, সবাই মনে করছে মুক্তিযুদ্ধ শুধু পাহাড় আছে, কিন্তু ওনার যে পরিস্থিতিও লেগেছে এটা তো আর ওনারা জানেন। কিন্তু আমি দেখলাম ওনার ওখানেও যে সারাক্ষণ অসুস্থতার মধ্যে তিনি সবাইকে আপন করে নেওয়ার এবং সবার মধ্যে যে আমরা তো বলছি যে সমাজ পরিবর্তন ঘটার, আসলে আজকে এই সমস্যার সাথে আমার কথা হচ্ছে সমাজ তো আমরা যদি সমাজের মধ্যে বসবাস না করি, সমাজ বুঝতে না পারি, সমাজের লোককে যদি আপন করে না নিতে পারি, তাহলে তো সমাজের পরিবর্তন ঘটে না। আমাদের ব্যক্তি জীবনে গণতন্ত্র নেই, সামাজিক জীবনে গণতন্ত্র নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই এবং সেগুলোর কোনো নমুনাও আমি জানি না। সবাই চিরস্ত্রের মধ্যে থাকে যে কে কত বড়। কিছুদিন আগে একটা ইয়েতে ভাইরাল হয়েছে যে জাতীয়তাবাদী ছাত্র দলের এক নেতা তার ইতিহাসের পিছনে এমনভাবে যোগ দিচ্ছেন মনে হয় যেন উনি কি জন্য দৌড়াচ্ছেন এটা মানুষ বুঝতে পারছেন। নেতার প্রতি শ্রদ্ধা,
নেতার প্রতি ভালোবাসা এগুলো মানুষের একটা সহজাত ব্যাপার এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা তো এই কমরেড মুকুলের প্রতি আমাদের যে ভালোবাসা, যে গভীর শ্রদ্ধা, ওনার মৃত্যুতে যেমন জীবনেও তেমনই ছিল এবং উনিও আমাদেরকে যেভাবে ভালোবাসেন, আমরা তো কখনো তো ছুটাছুটির কথা চিন্তাও করি যে এই নেতাকে সালাম দিতে হবে, বা উনিও কখনো আমাদের কাছ থেকে এই ধরনের সম্মান বা এই ধরনের ভালোবাসা যে উলঙ্গ মুসাই করা, এগুলো কখনোই দেখা যায় এবং আমরা কখনো ওনার জীবনে প্রতিফলিত থেকে ওনার ভাই বোনে যখন ডাক দিয়েছেন মনে হয় যেন নিজের আপন ভাই থেকে অনেক বেশি অকৃত্রিম বন্ধু, অকৃত্রিম মানে ভাতৃপ্রতিম সম্পর্ক। সেই হিসেবে মুকুল ভাইকে আজকে আসলে কাজ করার ক্ষমতা আজকে এই সমাজে অত্যন্ত নগণ্য মানুষের থাকতে পারে। আমাদের তো সাধারণত ওনাকে বোঝা, ওনার জীবন কেন এই ধরনের আত্মত্যাগ দিলেন উনি, সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে ওনার প্রতি আমরা যথেষ্ট সম্মান দিতে পারব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে বাংলাদেশে একটা দল লাগবে, অনেক রাজনৈতিক দল, বড় বড় ডেমনস্ট্রেশন হয়েছে, বড় বড় সভা সমাবেশ হয়েছে, কিন্তু দেখবে ইরান এবং মার্কিনের মার্কিন সাম্রাজ্যবাদের যে হামলা এবং ইসরায়েলের যে প্যালেস্টাইনের উপরে যে বর্বরোচিত হামলা, এর কিন্তু কয়টা পজিশন হয়েছে। আপনি যদি দেখেন ইরানের এই হামলাকে কেন্দ্র করে জামাত ইসলামের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দাবিদার তাকে বিবৃতি দিয়েছে, এবং সরকারের বিবৃতির সাথে মৌলিক কোনো পার্থক্য নেই। সেখানে যে মার্কিন সাম্রাজ্য অন্যায়ভাবে জবরদস্তিমূলকভাবে এবং সমস্ত আইন কানুনকে উদ্ধার করে দিয়ে এবং দিনের দুপুরে ডাকাতের মতো এই আক্রমণ পরিচালনা করছে, এই যুদ্ধদেহী মনোভাব নিয়ে তাকে যে উড়িয়ে দেওয়ার, ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যে ইচ্ছা পোষণ করছে, তার মধ্যে প্রতিবাদের প্রতিরোধ আমরা সেভাবে দেখি। কমরেড মুকুল এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতেন যে সাম্রাজ্যবাদকে উচ্ছেদ করা ছাড়া, সাম্রাজ্যবাদের সমস্ত বহিঃপ্রকাশকে উচ্ছেদ করা ছাড়া আমাদের জাতি মুক্তি নেই। তাই ৭১ সালে এক পক্ষে মুক্তিযোদ্ধা, আমরা এখানে অনেকগুলো মুক্তিযুদ্ধের কথা শুনি, কিন্তু ভারতের চক্রান্তের সাথে যারা জড়িত, সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন, সেটা একটা মুক্তিযুদ্ধ। আর কমরেড মুকুলের নেতৃত্বে যে বিপ্লবী যুদ্ধ পরিচালিত হয়েছে, সেই যুদ্ধ আজও শেষ হয়নি, সেটা চলমান রয়েছে। আমি মনে করি সেই যুদ্ধকে অগ্রসর করে নেওয়া আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, বাংলাদেশের জনগণের দায়িত্ব। অজয় ভট্টাচার্য হেমন্ত সরকার খালিদুজ্জামানকে বিষয়টা বলেছিল, রুশ ভারতের ষড়যন্ত্র আর একদিকে মার্কিনের ষড়যন্ত্রেই বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষা কাজে লাগে এই বাংলাদেশ শিখেছে। আজকে সেই কথার কাউ ভালো লাগে না, তাই সময়ের প্রেক্ষাপটে যুগান্ত হয়ে গেছে, কারা জনগণের পক্ষে লড়াই করেছে। আমাদের কমরেড আব্দুল রফিকুলের পেন্টিংয়ে হয়েছে, সেই ক্ষেত্রে একটা কথা আছে। ওনার এক বোন আজকে আসার আগে খেয়াল করলাম, লিখেছেন, বিশ্ব শ্রমিক ছিল জনগণের হৃদয়ে বেঁচে থাকবে তুমি, শোষণ মুক্তি প্রজ্বলিত শিখাবে। এই যে কথাটা, আমি এই কথাটার আলোকে আমরা যদি কমরেড আব্দুলকে বিচার করি যে কেন আজকে এই প্রশ্নটা আসলো, যে উনি কে ছিলেন। আমরা জীবনী শুনলাম, ওনার সংগ্রামময় জীবনের কাহিনী, যেখানে তার দীর্ঘ ৫৫ বছরের মতো উনি সংগঠনের সঙ্গে, পার্টির সঙ্গে জড়িত ছিলেন এবং শুধু সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন, এই সাধারণ ভাষাটা কিন্তু তার জন্য পবিত্র না। আরও গভীরভাবে দেখতে গেলে তিনি ছিলেন শ্রমিক শ্রেণীর দর্শনের বিশ্বাসী এক আদর্শবাদী নেতা। তার দর্শন ছিল গান্ধী বস্তুবাদ এবং ওনার আদর্শ ছিল মার্ক্সবাদের। এই দর্শন এবং আদর্শকে ধারণ করে উনি শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে সংগঠন, যে পার্টি, সেই পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং নেতৃত্ব দান করে অবস্থান করছি। তাহলে আজকে আমরা যারা সংগঠন করতে এসেছি, আমরা যারা সংগঠনে যুক্ত আছি, বিভিন্নভাবে আমরা একটা জিনিস খেয়াল করছি যে সমাজের বিভিন্ন শ্রেণী থেকে আগত যে নেতাকর্মী যারা কমিউনিস্ট আদর্শে
আদর্শ ধারণ করতে এসেছেন তাদেরকে শ্রেণীবিচ্যুত হয়েই শ্রমিক শ্রেণীর রাজনীতি করতে হবে এবং তিনি ছিলেন সেই শ্রেণীবিচ্যুত একজন শ্রমিক নেতা। তার ধ্যান ধারণা এবং সেটাকে যদি বলি আমরা আমাদের আলোকে চিন্তা করি তাহলে এটা বুঝতে হবে যে সেই ধ্যান ধারণা, চিন্তা চেতনা এবং আচরণের সকল সময় শ্রমিক শ্রেণীর আদর্শ ধারণ করেই আমাদেরকে অগ্রসর করতে হবে। কমরেড আব্দুল রউফের এই শ্রেণীচ্যুতি তিনি তার জীবনে ঘটাতে পেরেছিলেন। পড়তে গিয়েছিলেন, জীবন কাহিনী থেকে আমরা দেখেছি সুযোগ পেয়েছিলেন ডাক্তারি পড়ার, কিন্তু সেই ডাক্তারি না করে ডাক্তারি পড়তে না গিয়ে তিনি বিপ্লব করার জন্য নিজেকে শ্রেণীচ্যুত করেছেন এবং সারা জীবন এইভাবেই নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে বিপ্লবী এবং পার্টিকে সবসময় অগ্রাধিকার করেছেন। যুদ্ধে গিয়েছেন, বিপ্লবী যুদ্ধে আহত হয়েছেন, বন্ধুত্বকরণ করেছেন, কিন্তু শ্রমিক সেই আদর্শ থেকে দর্শন থেকে কখনো একটু বিচ্যুত হননি। এই যে কঠিন জীবন, এই জীবন আজকে আমরা কজন লালন করি, আমরা কজন ধারণ করি, সেই আমরা অনেকেই শ্রমিক শ্রেণীর রাজনীতি করছি, কিন্তু এই জিনিসটাকেই মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ভিতরে যে সুবিধাবাদী প্রবণতা, যে সংশোধনবাদী প্রবণতা, সেই প্রবণতা থেকে আমরা মুক্ত থাকতে পারছি কিনা। আজকে যদি আমরা বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনের থেকে তাকাই আমাদের দেশ সহ বিভিন্ন দেশে দেশে, তাহলে সমস্যা কিন্তু একটাই, এই শ্রেণীর সমস্যা, এটা হচ্ছে সংশোধনবাদের সমস্যা। তাহলে সংশোধনবাদ কি? সংশোধন হচ্ছে শ্রমিক শ্রেণীর বাজারে বুর্জোয়া প্রভাব। কমরেড আব্দুল রউফ এই সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রামে আজীবন অগ্রসর ছিলেন। আমাদের দেশের মানুষরা পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, সব আমলে এই যে বামপন্থী সুবিধাবাদী সংশোধন বাইরে আমরা দেখেছি এবং তাদের পরিণতি কিন্তু আমরা এখন দেখতে পাই। যে পন্থী হোক না কেন, সেটা কুশলীপন্থী হোক, বৈশ্যপন্থী হোক, ইংলিশপন্থী হোক, মাসুমের চিন্তাধারাপন্থী হোক বা চীনপন্থী হোক, সব আমরা দেখছি এবং তাদের পরিণতিও আজকে দেখছি। একটা জিনিস খুব সুস্পষ্ট, এই বাংলাদেশিরা যতটার প্রতি শ্রমিক শ্রেণীর সংগঠনগুলো মুক্তি লড়াই করছেন তত আর কেউ না। এই কথাটা বলার কারণ যে আমরা দেখেছি ওয়ার্কার্স পার্টি, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া এবং এই সব নামধারীরা বিগত সরকার শেখ হাসিনার আমলে, এরপরে মার্কিন সাম্রাজ্যবাদ ইউনিসের অনুভূতি সরকারে, বর্তমান ক্ষমতাসীন তারেক রহমানের সরকারের মধ্যেও এনারা মন্ত্রী হচ্ছেন, বিশ্বাসঘাতকতা করছেন শ্রমিক শ্রেণীর সাথে, দেশের জনগণের সাথে এবং বিশ্বাসঘাতকতা করছেন দেশের সাথে। তাহলে আজকে আমাদের দরকার এই সংশোধনবাদকে উন্মোচন করে আসলে কি দরকার করা, সেই জায়গায় নিজেদেরকে নিত করা, সেই জায়গায় নিজেদেরকে পরিশীলিত করা। আজকে এই যে শ্রমিক শ্রেণীর দর্শন আদর্শ রাজনীতির কথা আমরা বলছি, আমি এক্ষেত্রে বলবো কমরেড আব্দুল হকের কথা, যিনি বাসপাত রেজিবাদ প্রতিষ্ঠায় অপসীম ভূমিকা রেখেছিলেন। কমরেড আব্দুল হক ছিলেন সেই অপসীম সেই পথকে অগ্রসর করার ক্ষেত্রে আকর্ষণ ছিলেন এবং ওনার জীবনে শারীরিক প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সংশোধনবাদের বিরুদ্ধে উনি তার জীবনব্যাপী লড়াই করে গেছেন এবং এই সংগ্রামে মানসিকতা প্রতিষ্ঠা সংগ্রামে আজকে কমরেড মুকুলের সভায় আমাদের শপথ যে প্রচলিত নয়া ঔপনিবেশিক কারণ সংগঠনকে সমাজকে পাল্টাতে গেলে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের উচ্ছেদ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সফল করার জন্য কমরেড মুকুলের দেখানো পথে আমরা শপথ নিই এবং নিজেদেরকে প্রস্তুত করি।